পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে, বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। শেষ সময়ের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী, স্বজনদের উপহারের দিকেই বেশি নজর ক্রেতাদের। এবার বেচাকেনায় খুশি বেশিরভাগ দোকানি। চট্টগ্রাম বন্দরে এলপিজি এলএনজি বাহী আরও 3টি জাহাজ, দাম বাড়ার পরও উড়োজাহাজের জ্বালানি সংকটের শঙ্কা, হজযাত্রায় ব্যয় বাড়বে না বলছে হাব। ডিজেল মিলছে না নাটোরে, ব্যাহত হচ্ছে চাষাবাদ, মিলছে চাহিদার অর্ধেকেরও কম, দাবি পাম্প মালিকদের। কৃষকের পাশে থাকার আশ্বাস। এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দুগ্ধজাত পণ্য উৎপাদনে চমক, বিপণন সারা দেশে, বাড়ছে কর্মসংস্থানও, শিল্পকে এগিয়ে নিতে সহযোগিতা প্রাণী সম্পদ বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ঈদের টানা ছুটিতে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালিহ, গাবতলী বাস টার্মিনালে রাইদুল ইসলাম শুভ এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে সানবীর রূপল এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহির কাছে। দাঁড়িয়ে আছি কমলাপুর স্টেশনের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি শোভন চেয়ার কোচের মধ্যে। এই ট্রেনটি সিলেটের ট্রেন, এখান থেকে 11টা 15 মিনিটে ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করার কথা। ট্রেনটি আরও ঘণ্টাখানিক আগে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং ট্রেনের যে প্রাথমিক যেই ছাড়ার আগের যে প্রস্তুতি, তার সকল কিছুই কিন্তু সম্পূর্ণ হয়েছে। সেটি বলেন ওয়াটারিং কিংবা হচ্ছে ক্লিনিং, সব কিছু শেষ। এবং ট্রেনটির যেই কোচ, সেখানে আপনি যেটি দেখতে পাচ্ছেন যে বলা চলে শোভন চেয়ার, তারপরেও বেশ খানিকটা ফাঁকা, স্বস্তিদায়ক যাত্রা। অর্থাৎ অন্য ট্রেনগুলোতে, বিশেষ করে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো এখান থেকে সকাল থেকে ছেড়ে গেছে, তার প্রতিটিতে আমরা যেরকম উপচে পড়া ভিড় দেখেছি, গাদাগাদি, ঠাসাঠাসি যাত্রী একে অন্যের কাঁধে উঠে যাচ্ছেন অথবা সিটে বসতে না পেরে অনেকে ছাদে উঠেছেন। ছাদ ভর্তি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের ট্রেনগুলো সকাল থেকে ঈদ যাত্রা করলেও পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু এই রকম শোভন চেয়ারের কোচেরই যদি এমন অবস্থা হয়, সহজে কিন্তু অনুমান করা যায় যে এসি বগির অবস্থাটা আসলে আরও কতটা স্বাচ্ছন্দ্যময় আসলে হতে পারে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে, তার সবকটি নির্ধারিত সময়ে শিডিউল মেনে যথাসময়ে ছেড়ে গেছে। সুতরাং উত্তরবঙ্গের যাত্রীরা ট্রেনের মধ্যে উপচে পড়া ভিড়, গাদাগাদি এবং ঠাসাঠাসি করে ভ্রমণ করলেও ট্রেন যেহেতু সময় মতো সঠিক সময়ে ছেড়েছে, সেক্ষেত্রে তাদের ভোগান্তি কিন্তু কিছুটা কম হয়েছে এবং তারা বেশ স্বস্তির কথা জানাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট বা কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই অঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে পূর্বাঞ্চলে, তার মধ্যে উল্লেখযোগ্য সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম, সেই রুটের ট্রেনের যাত্রীদের ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক। কারণ প্রতিটি কোচ এই রকম বেশ ফাঁকা এবং ঈদের ট্রেন বলতে ট্রেনগুলো যেমন উপচে পড়া ভিড় থাকে, গাদাগাদি থাকে, ঠাসাঠাসি থাকে, যাত্রীরা উঠতে পারেন না এবং সেই ধরনের ভিড় অথবা ওই ধরনের ভোগান্তি কিন্তু খুব বেশি পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে নেই। আর উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে আমরা দেখেছি যে সেই ধরনের ভোগান্তি মানুষের প্রতিটি ট্রেনে আসলে রয়েছে। আজকে সারাদিন কমলাপুর রেল স্টেশন থেকে মোট 44টি আন্তনগর ট্রেন যাত্রী বুঝাই করে দেশের বিভিন্ন গন্তব্যে এখান থেকে যাত্রা করবে। আজকে মোট 3টি ঈদ স্পেশাল ট্রেন যুক্ত হয়েছে রেলবহরে। সারাদিন বিকেল থেকে এই যাত্রী চাপ আরও বেশি বাড়বে এবং সন্ধ্যার দিকের ট্রেনগুলোতে শিডিউলের এদিক সেদিক হেরফের হতে পারে অথবা গার্মেন্টস ছুটি হলে বিপুল সংখ্যক যাত্রী চাপ আসলে ট্রেনগুলোতে আরও উপচে পড়া ভিড় বাড়বে এমন শঙ্কা রয়েছে রেলের এবং সেই জন্য তাদের প্রস্তুতিটাও তারা সেভাবে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রেলপথের ঈদ যাত্রার সর্বশেষ খবর। নৌপথে ঈদ যাত্রার খবর জানতে যাব সদরঘাটে, সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। রূপল, সদরঘাটে নৌপথের ঈদ যাত্রা এখন পর্যন্ত স্বস্তির বার্তাই দিচ্ছে। সকাল থেকে যে অন্তত 30টির বেশি লঞ্চ এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে গেছে। চাঁদপুর এবং ভোলা অঞ্চলের লঞ্চ ছাড়া বাকি যে আরও 35টি রুট, সেই রুটগুলোতে যে লঞ্চগুলো ছেড়ে গেছে সেগুলোতে বেশ উপচে
লক্ষ্য করা যাচ্ছে না, যায় নাই। তবে ভোলার যে লঞ্চগুলো আছে, ভোলার যেহেতু নৌপথ ছাড়া বিকল্প অন্য কোনো পথ নেই, তাই ভোলা লঞ্চই একমাত্র বাহন। তাই এই লঞ্চের উপরে নির্ভর করেই সবাই ঈদযাত্রার জন্য ভিড় করেছেন। এবং ভোলায় অন্য রুটের চেয়ে লঞ্চ অনেক বেশি এবং কিছুক্ষণ পরপরই ছেড়ে যাচ্ছে লঞ্চ, যার ফলে প্রত্যেকটি লঞ্চেই বেশ ঠাসা এবং ভিড় লক্ষ্য করা গেছে। তবে তারপরেও অন্যবারের চেয়ে এবার যাত্রী এখনও পর্যন্ত কম বলে জানাচ্ছেন লঞ্চ মালিকরা, এবং তারা আজ আশা প্রকাশ করছেন যে আজকে দুপুর নাগাদ এই ভিড়টি আরও কয়েক গুণ বাড়বে। এবং আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না এখনো পর্যন্ত। যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর কি, যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15 দিন 20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না, শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট, নির্ধারক, বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনো রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন। এবং এখানে বাগবাণিজ্য সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন, এবং তারা আমাদের ডিজায়ারটা জানেন, সরকারের ডিজায়ারটা জানেন, তারা সহযোগিতা করছেন। শ্রমিক সংগঠনের নেতারা আছে, তারা সহযোগিতা করছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই, শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। না না, এটা একেবারে ন্যায্য। আমি আপনাকে বলি, যেহেতু গাড়িটি তো মাঝপথে যাবে না, গাড়িটির ভাড়া নির্ধারণ, ফুয়েল সবই নির্ধারণ করা হয়েছে খুলনার জন্য। তার যে কস্টিং বা তার ব্যয়, খুলনা যাওয়ার ব্যয় নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করেছে। এখন যে গাড়িটি খুলনা যাবে, আপনি যদি মাঝপথে নেমে যান, নেমে যদি অর্ধেক ভাড়া দিতে চান, তাহলে ওই যে অর্ধেক ভাড়া বিবেচনা করে ভাড়া নির্ধারণটা হয়নি। যেহেতু তার রুটটা হচ্ছে গাবতলী থেকে সরাসরি খুলনা, তার ব্যয়টাও খুলনাগামী একটা গাড়ির জন্য যা থাকে, যার ফলে টিকিটও তাকে সেই ভাড়াটা নিতে হচ্ছে। অনেক সময় অনেক যাত্রী তার যে গন্তব্য, সেখানে যাওয়ার পথে যে মাঝপথে গন্তব্য, সেখানে হয়তো অ্যাভেলেবল টিকিট না থাকার ফলে অথবা অ্যাভেলেবল বাস না থাকার ফলে তিনি হয়তো স্বেচ্ছায় ওই গন্তব্যে যাওয়ার জন্য ওই টিকিটটা কেটেছেন। আমি আগেই বলেছি, 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে, 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন, আপনি হটলাইনে ফোন করতে পারেন। আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে, 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। মাননীয় মন্ত্রী, ঢাকার অলিগলিতে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে কথা বলছিলেন পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার আগে রেলপথ এবং নৌপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ উদযাপনে নারীর টানে ছুটছে শিল্পাঞ্চলের শ্রমিকরাও। সবশেষ খবর জানাতে সাফারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মহাসড়কের নবীনগরে। সাভার শিল্পাঞ্চলে কিন্তু ইতিমধ্যে গার্মেন্টস কারখানাগুলো ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু একটি সাজ রব, অনেকটাই মনে হচ্ছে প্রবাস জীবন থেকে ফিরে মানুষ যেমন
প্রথম বাংলাদেশে পা দেয়, ঠিক তেমনি মনে হচ্ছে যে আনন্দমুখর পরিবেশে মানুষ বাড়ি যাচ্ছে এবং প্রত্যেকের হাতেই ব্যাগ অথবা শিশু সন্তান অথবা স্বামী স্ত্রী সহ সবাই উৎসবমুখর পরিবেশে বাড়ি ফিরছে। বলে রাখতে চাই যে মূলত সাভার শিল্পাঞ্চলে যে কারখানাগুলো রয়েছে তার অধিকাংশ কারখানা ইতিমধ্যে ছুটি দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি শিল্পাঞ্চল পুলিশের, ঢাকা জেলা পুলিশ শিল্পাঞ্চলের যে এসপি রয়েছেন, পুলিশ সুপার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই গার্মেন্টস কারখানাগুলো সকল বেতন এবং বোনাস পরিশোধ করে দেওয়ার ফলে কিন্তু সেই সাথে আজকে থেকে ছুটি হয়, কিন্তু উৎসবমুখর পরিবেশে মানুষ বাড়ি ফিরছে। তবে বেতন, বোনাস এবং ঈদ বোনাস নিয়ে যে কথা হয়েছে তিনি বলেছেন যে প্রায় 100%, কিন্তু বিশেষ করে শ্রমিক তথ্য বলছে যে প্রায় 90% কারখানার বেতন পরিশোধ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নবীনগর ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড যে ত্রিমুর রয়েছে, সেই ত্রিমুরে মানুষ মূলত বাড়ির পথে রওনা হয়েছে। আপনারা জানেন যে আজকে থেকেই মূলত সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় 10 থেকে 15 লক্ষ শ্রমিক রয়েছে, তাদের সবারই ছুটি হয়েছে এবং প্রায় 80% কারখানায় ছুটি দেওয়া হয়েছে এবং গতকাল থেকে মূলত সম্পূর্ণ কারখানা বন্ধ করে দেওয়া হবে। প্রায় 7 থেকে 10 দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। ঈদকে কেন্দ্র করে তাই একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু মহাসড়কে যান চলাচল যেমনি করছে তেমনি মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার দেখতে পাচ্ছি। তারা বলছেন যে মূলত এবার ঈদে কোনো ঝুঁকি ঝামেলা নেই এবং নিরাপদে তারা ফিরতে পারছেন এবং পরিবহন ব্যবস্থাপনা দেখে বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাত্রীরা ব্যাপক খুশি। জানিয়ে রাখা ভালো যে মূলত ঢাকা থেকে যে মহাসড়ক দুটি রয়েছে সেই মহাসড়ক দুটিতে দক্ষিণ এবং উত্তরবঙ্গের প্রায় 34টি জেলার মানুষ যাতায়াত করে থাকেন এবং এর ফলে কিন্তু এই সড়কটিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সহ কিন্তু যাতায়াতের জন্য অতিরিক্ত পুলিশ, ট্রাফিক পুলিশ সহ স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে ঈদ ফেরা মানুষের তথ্য নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঈদযাত্রার খবর জানতে সাভার থেকে। শেষ সময়ে রাজধানীর শপিং মল, বিপণী বিতানগুলো জমে উঠেছে ঈদ কেনাকাটায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। সাইফুল, ঈদের বাকি আর অল্প সময়, এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বড় বড় শপিং মলগুলো যেভাবে জমে উঠেছে এর সাথে কিন্তু জমে উঠেছে ফুটপাতগুলিও। যেমন দামের যে উত্তাপ বড় বড় শপিং মলগুলিতে আমরা দেখতে পেয়েছি, সেখানে ফুটপাতগুলিতে কিন্তু আসলে দামের উত্তাপ তেমনটা না ছড়ালেও কিছুটা গ্রাহকরা বলছেন যে কিছুটা স্বস্তি আছে তাদের মধ্যে। এর মধ্য দিয়ে আসলে আমরা দেখতে পাই যে এখানে ফুটপাতের যে অংশগুলি পুরুষদের এবং এর পাশাপাশি নারীদের সকলের জন্য কিন্তু আসলে জামা কাপড়, প্যান্ট, পাজামা, এর সাথে মোজা থেকে শুরু করে জুতাও কিন্তু বিক্রি হয়। তবে কিছুক্ষণ আগে একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে গতকালকে রাতেই তিনি রাজধানীর বেশ কয়েকটি বড় শপিং মলে গিয়েছে, যেখানে একটি গেঞ্জি কিনতে তাকে গুনতে হচ্ছে 1000 টাকা, সেখানে উনি এখানে এসে 200 টাকার মধ্যেই কিন্তু বা 250 টাকার মধ্যে একটি গেঞ্জি কিনতে পেরেছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র যে এই যে রাজধানী বড় বড় বিতানগুলো জমেছে তা কিন্তু না, ফুটপাতগুলো কিন্তু জমে উঠেছে। এর মধ্য দিয়ে আসলে সকলেই কিন্তু তাদের যে পছন্দের পণ্যটি সেটি কেনার কিন্তু চেষ্টা করছেন। এ ছিল আমার কাছ থেকে রাজধানীর নিউ মার্কেটের শপিংয়ের সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার সবশেষ জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেট থেকে। চট্টগ্রাম বন্দরে এলপিজি, এলএনজি বাহী 3টি জাহাজ নোঙর করেছে। এই মুহূর্তে পতেঙ্গার ডলফিন জেটিতে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসা 5টি জাহাজ থেকে একযোগে জ্বালানি খালাস শুরু হয়েছে। এর মাঝে বন্দরের যে ডলফিন জেটি, সেই ডলফিন জেটি থেকে খালাস হচ্ছে 3টি জাহাজ। এই 3টি জাহাজের রয়েছে মূলত হাই সালফার ফুয়েল অয়েল, অর্থাৎ যেগুলো জাহাজ এবং বিদ্যুৎ কেন্দ্রের কাজে ব্যবহৃত হয় সেই ফুয়েল নিয়ে আসা জাহাজ 3টি ডলফিন জেটিতে অবস্থান রয়েছে। একটি হচ্ছে লেডি অফ ডোরিয়া, একটি রয়েছে গোল্ড ওশান এবং 3টি জাহাজ একযোগে খালাস চলছে। এবার আমি একটা নিরাপত্তার কথা বলি। আপনি জানেন চট্টগ্রাম বন্দর যেহেতু এখন একটা অস্থির মুহূর্তে চলছে মধ্যম যুদ্ধের কারণে, সে কারণে জ্বালানি তেলবাহী যেসব জাহাজ এখন অবস্থান নিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিমধ্যে তারা গভীর সাগর থেকে এসকর্ট করে জাহাজগুলিকে ঘাটে আনছে, আবার এসকর্ট দিয়ে তারা এই ঘাটের যে নিরাপত্তা এবং ডলফিন জেটির যে নিরাপত্তা সেটি তারা তদারকি করছে। একই সাথে ডলফিন জেটি এবং আশপাশে যেসব জাহাজ অবস্থান রয়েছে সেগুলি তদারকি করার জন্য কিন্তু নৌবাহিনী টহল দিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হাবিব আমাদেরকে নিশ্চিত করেছেন গত রাতে যে ফাউন্ডেশন, যে কথা ফাউন্ডেশন বলছি, জ্বালানি তেল বলছি, সে
তেলবাহী 3টি জাহাজ, এলএনজি বাহী 1টি জাহাজ এবং এলপিজি বাহী 1টি জাহাজ, মোট 5টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশ করে। এরপর 3টি জাহাজকে নিয়ে আসা হচ্ছে সকালবেলা ডলফিন জেটিতে এবং সকাল 8টা থেকে এই ডলফিন জেটিতে 2টি জাহাজ থেকে একযোগে তেল খালাস শুরু হয়। কিছুক্ষণ আগে গোল্ড ওশান যে অপর জাহাজটি সেটি ডলফিন জেটি 4 এতে অবস্থান এবং প্রবেশ করেছে এবং বার্থিং নিচ্ছে এবং কিছুক্ষণ পর সেখান থেকে তেল খালাস শুরু হবে এবং একযোগে সে তেলগুলি চলে যাচ্ছে টার্মিনালে। সে টার্মিনাল থেকে সারা দেশে ছড়িয়ে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য তারা ডেলিভারি দিবে এমনটি জানিয়েছে জ্বালানি কর্তৃপক্ষ। বলা চলে চট্টগ্রাম বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে জ্বালানির তেমন কোনো সংকট নেই। এর মাঝে অর্থাৎ যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ, এর মাঝেও কিন্তু বাংলাদেশ জ্বালানিতে সংগ্রহ করতে পারছে, বিশেষ করে এলপিজি, এলএনজি, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, ডিজেল এবং সেগুলো যেমন তারা সংগ্রহ করতে পারছে বিকল্প দেশ থেকে, ঠিক সেভাবে এগুলো এনে কিন্তু সেভাবে তারা প্রক্রিয়া খালাস করছে এবং সেই তেলগুলো চলে যাচ্ছে টার্মিনাল থেকে সারা দেশে তেল ছড়িয়েছে এবং সেই নিরাপত্তার নিশ্চিত কাজ শুরু করছে বাংলাদেশ নৌবাহিনী। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ ছিল গত রাতে আসা 5টি জাহাজ থেকে একযোগে 5টি জাহাজ থেকে জ্বালানি তেল এবং ফার্নেসের খালাস শুরু হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে 150 লিটারে প্রায় 17 টাকা বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানির দাম। পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানির সংকট ব্যাহত করতে পারে হজ ফ্লাইট, বলছেন বিশেষজ্ঞরা। যদিও হাব বলছে জ্বালানির দাম বাড়লেও হজ যাত্রীদের ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্মমন্ত্রী। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 18 তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজযাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলোর, তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সরবরাহে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্ধারিত সময়ের হজ ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। প্রেডিক্ট করতে পারছি না কালকে কি হবে, পরশুদিন কি হবে আমরা জানি না, বাট হ্যাঁ একটা বিপর্যয়ের মধ্যে যে আছি সেটা আমরা সবাই জানি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলায় সরবরাহ কার্যক্রম বন্ধে আতঙ্কিত বিশ্ব তাকিয়ে জ্বালানির দামে। বিশ্বে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সঙ্গে এরই মধ্যে দেশেও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বিইআরসি। প্রভাব পড়ার শঙ্কা হজ ফ্লাইটেও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা না হয়, তেলের দাম যদি অত্যধিক বেড়ে যায় তাহলে তো যে টিকিট প্রাইস নির্ধারণ করা হয়েছিল আগে সেই টাকাটা যে নির্দিষ্ট থাকবে এটাও বলা যাচ্ছে না। কিন্তু জ্বালানি আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় বিমান ভাড়া বাড়ার আশঙ্কা দেখছে না হাব। আমরা আশা করি বিষয়টি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানি তেলের কোনো রকম সংকট হবে না বা এই উসিলাতে বিমান ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ হবে না ইনশাল্লাহ। চলমান প্রেক্ষাপটে হজ ফ্লাইট শিডিউল ঠিক থাকা সহ সমসাময়িক ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্ম মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। পণ্য তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে। প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধ ক্ষীরে স্বপ্ন দেখা উদ্যোক্তাদের হাত ধরে বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। দুধ উৎপাদনে দেশের শীর্ষ জেলা সিরাজগঞ্জ। জেলার শাহজাদপুর উপজেলার প্রায় 3 লাখ গবাদি পশু থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে 70 থেকে 80 হাজার লিটার দুধ সংগ্রহ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটা সহ বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। খামারিরা এসব প্রতিষ্ঠানে সমিতিভুক্ত হয়। তাদের নির্ধারিত প্রতি লিটার দুধ 45 থেকে 50 টাকা দরে বিক্রি করতে হতো, কিন্তু বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় অর্ধশত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা দুধ অনেক ভালো দামে বিক্রি করতেছি। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যেন টিকে থাকতে পারে, এজন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা 12 থেকে 15 জন উদ্যোক্তাকে প্রায় 11.5 লক্ষ টাকা করে আমরা প্রণোদনা দিয়েছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে শাহজাদপুরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন প্রায় 20,000 লিটার মাঠা উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। দুধের রাজধানী হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো গড়ে ওঠায় একদিকে যেমন প্রান্তিক খামারিরা দুধের সঠিক বাজার মূল্য পাচ্ছে, অন্যদিকে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ।
ডিজেল সংকটে নাটোরে ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকের এমন অভিযোগের বিপরীতে পাম্প মালিক ও এজেন্টরা বলছেন চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করা হচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য, রকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। বন্ধ হয়ে আছে সেচ পাম্প, পাশে রাখা পাত্রে নেই জ্বালানি। নাটোরে বিদ্যুৎ চালিত প্রায় ৬,০০০ পাম্প দিয়ে সেচ দেয়া হচ্ছে। তবে সমস্যার সৃষ্টি হয়েছে ৩৯,২০০ ডিজেল চালিত পাম্প নিয়ে। জেলার ৩২টি তেল পাম্প ও ২৫ জন এজেন্টের কাছে চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না কৃষক। ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল বাত করে চাষ করতে পারবো না, জমি চাষ করা হচ্ছে না, ডিজেলের অনেক সমস্যা। তেল সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠানগুলো চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টদের। আমরা তেল কোম্পানি থেকে ডেলিভারি পাচ্ছি না, আমাদেরকে কোটা সিস্টেম করে দেওয়া হচ্ছে, সপ্তাহে হাফ গাড়ি তেল দিচ্ছে, কাকো দিচ্ছে না। তবে চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ চলছে বলে জানায় কৃষি বিভাগ। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি যে আমাদের অন্যান্য ভেহিকেলে তেলের সমস্যা হলেও যেন আমাদের কৃষকের ডিজেল চালিত দেশের যন্ত্র সেগুলোতে যেন কোনো প্রকার তেলের সংকট না হয়। বিএডিসির তথ্য মতে নাটোরে বড় মৌসুমে সেচের জন্য প্রায় 3.5 লাখ লিটার ডিজেল প্রয়োজন। সময় সংবাদ, নাটোর। বিশ্ববাজারে কমেছে ননিযুক্ত গুঁড়া দুধের দাম, কমতির দিকে মাখন, ল্যাকটোজের দর। তবে দাম বেড়েছে মোজারেলা, চেডার পনিরের। বিশ্ববাজারে 0.1% বেড়েছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। গড়ে প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $4,330, আর মোট বেচাকেনা হয়েছে 19,500 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য। তবে দুগ্ধজাতীয় পণ্যের সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির চলতি মাসের প্রথম নিলামে কমেছে ননিযুক্ত গুঁড়া দুধের দাম। এবার 2 সপ্তাহের ব্যবধানে 4% দাম কমে প্রতি মেট্রিক টন ননিযুক্ত গুঁড়া দুধ হাতবদল হয়েছে $3,709। মোটের ওপর দুগ্ধজাতীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যেই 2 সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ননি ছাড়া গুঁড়া দুধের। প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $3,409। MS আরিফিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। শেষ সময়ের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। স্বজনদের উপহারের দিকেই বেশি নজর ক্রেতাদের। এবার বেচাকেনায় খুশি বেশিরভাগ দোকানি। এবং চট্টগ্রাম বন্দরে এলপিজি, এলএনজি বাহী আরও 3টি জাহাজ। দাম বাড়ার পরও উড়োজাহাজের জ্বালানি সংকটের শঙ্কা। হজযাত্রায় ব্যয় বাড়বে না বলছে হাব। এই ছিল এ সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শাহজিন। ধন্যবাদ মনির। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।